শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। ওকে, সো আজকে আমরা এই ইকুয়েশন স্টার্ট করার আগে, বা ইকুয়েশন অ্যাকচুয়ালি আজকে আমাদের ওরকম কিছু দেখারও নাই, সত্যি কথা। আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিছু কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আওয়ার গাইডেড মিডিয়া যেগুলো আমরা পড়াচ্ছি। সো বেসিক্যালি আমরা লাস্ট কয়েকটা ক্লাস ধরে পড়াচ্ছি গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া গুলো কি, আমরা কোন দুটো দেখছিলাম? আমরা একটা দেখলাম রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইড which was metallic structure, আরেকটা ছিল ডাইইলেকট্রিক ওয়েভ গাইড। ওকে, আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইডের ছিল কন্ডাক্টিং বাউন্ডারি, আর যখন আমি ডাইইলেকট্রিক ওয়েভ গাইড দেখছি তার বাউন্ডারি, তার ইন্টারফেস গুলো হচ্ছে কি, তার মানে মিডিয়াম গুলো কি হচ্ছে, ডাইইলেকট্রিক মিডিয়াম। আচ্ছা, ভালো কথা। আরেকটা প্রপাগেশনের কথা আমরা বারবার পড়ে এসেছি আমাদের আগের ক্লাসগুলোতে, মানে থার্ড ইয়ারে হয়তো, বা ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক বা ইউনিফর্ম প্লেন ওয়েভ, বা আমরা যদি বলি ফ্রি স্পেস প্রপাগেশন, রাইট? আচ্ছা, সো নাও যখন আমরা ইউনিফর্ম প্লেন ওয়েভ বলছি, আমাদের ওয়েভ ফর্ম গুলা হচ্ছে কি, ফন্ট গুলা হচ্ছে প্লেন। প্রপাগেশন ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলারলি আমাদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করত, রাইট? আচ্ছা, এবং আমরা ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য প্রপাগেশন কনস্ট্যান্ট দেখে এসেছি গামা, যেই গামায় আমরা বলতাম আলফা প্লাস জে বিটা, এবং যদি আমার একদম লসলেস কন্ডিশন হয়ে থাকে তাহলে আলফার ভ্যালু 0, সো গামা ইকুয়াল টু জে বিটা। And we used to know wave number. Wave number মানে জানি কি? কেউ বলবে wave number কি জিনিস? wave number কি? মোর্শেদ আলম আছি ক্লাসে? মোর্শেদ আলম? মোর্শেদ আলম ক্লাসে আছে নাকি? wave number জিনিসটা কি? মোর্শেদ আলম আনমিউট করো। শাফকাত হোসেন ক্লাসে আছি? wave number কি জিনিস? ওমেগা বাই বিটা। আচ্ছা, আর কি বলা যায় এটাকে? আমরা আর কি বলি ম্যাম 2 পাই বাই ল্যামডা। বাই ল্যামডা। সো বেসিক্যালি আমার একটা সার্টেন লেন্থে কতটা অ্যাঙ্গেল কভার করছে সেটাই, তাই না? এবং যখন আমরা ফ্রি স্পেস প্রপাগেশনের ক্ষেত্রে যাই তখন কি আমরা এই প্রপাগেশন কনস্ট্যান্টের সাথে এই ওয়েভ নাম্বারকে সামহাউ অ্যাসোসিয়েট করি? যখন আমরা প্লেন ওয়েভের কথা চিন্তা করি, বা বিটার সাথে চিন্তা করলে, ওয়েভ ইকুয়েশনে, সরি বলো বলো, আমরা যখন ফ্রি স্পেস প্রপাগেশন চিন্তা করি এই বিটার সাথে কে কি আমরা সামহাউ অ্যাসোসিয়েট করি? কিভাবে অ্যাসোসিয়েট করি সেটা জানতে চাচ্ছি। করি নাকি আমরা? বিটা ইকুয়াল টু কে লিখি আমরা? এটাই আমি জিজ্ঞেস করছি, আমরা কি এটা লিখি? এটাই তো মনে হচ্ছে। আমরা যখন ফ্রি স্পেস প্রপাগেশনে যাই আমরা অনেক জায়গায় বিটা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা লিখি, রাইট? লিখি নাকি? জি। মানে মনে হচ্ছে নাকি আমরা এটা থার্ড ইয়ারে পড়ছি? জর্ডানের বইয়ে এরকম কোনো কিছু কি আমাদের কখনো আসছিল? ম্যাম কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা এটা পড়েছি।
আচ্ছা, আর বিটার ভ্যালু নিয়ে কোনো কিছু লিখেছি নাকি? ম্যাম মনে পড়ছে না। আচ্ছা, ফ্রি স্পেসের জন্য ওকে, একটু দেখো তোমরা ওর বই, ওই যে কি জানি বলে, জর্ডানের বইয়ে আমরা এই ইকুয়েশনটাও বিভিন্ন সময়ে আমাদের আছে, বিটা ইকুয়াল টু 2 পাই/ল্যামডা। এবং নর্মালি আমরা বিটাটাকে বলি ফেজ কনস্ট্যান্ট। সেই ফেজ কনস্ট্যান্টটা যখন আমরা প্লেন ওয়েভ চিন্তা করি, প্লেন ওয়েভের সময় এই ফেজ কনস্ট্যান্ট এন্ড ওয়েভ নাম্বার এসেনশিয়ালি মিন দ্য সেম থিং। ওকে, এইবার আমরা চলে আসি, এটা ছিল আমাদের ফ্রি স্পেস মিডিয়া, দ্যাট ইজ এটা আমাদের আনগাইডেড মিডিয়া। এবার আমরা চলে আসি গাইডেড মিডিয়াতে। যখনই আমি বলছি গাইডেড মিডিয়াম, আমি ফোর্স করছি, আমি ইম্পোজ করছি একটা কন্ডিশন যে আমার ওয়েভ একটা সার্টেন গাইডের মধ্যেই রিমেইন করবে। সো ইফ ইট ইজ আ মেটালিক ওয়েভ গাইড, তাহলে এই মেটালিক ওয়েভ গাইডের মধ্যে দিয়ে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রপাগেট করবে। ওকে, এবং এই গাইডের বাইরে থাকবে না। এটা যদি আমি একটা ডাইইলেকট্রিক চিন্তা করি, সেই ডাইইলেকট্রিকটা আমাদের যে থিন ফিল্ম পড়েছি নাকি আমরা, আমাদের কোনো ভিএলএসআই টাইপ কোর্সে থিন ফিল্মের টেকনোলজি পড়েছি নাকি, জানি নাকি থিন ফিল্ম কি জিনিস? না ম্যাম আমরা পড়িনি। আচ্ছা, অপটিক্যাল ফাইবার ছোটবেলায় তো নাম শুনেছো, কোর, ক্ল্যাডিং। বা যদি আমরা থিন ফিল্মের কথা একটু বলি, বেসিক্যালি যেটা হয়ে থাকে, একটা সাবস্ট্রেট থাকে যেটা একটা ডাইইলেকট্রিক সাবস্ট্রেট, এবং সেই সাবস্ট্রেটের উপরে আমার ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা থাকে। লেটস এটাকে আমি বললাম স্ল্যাব। সো নাও আমার এই কোর ক্ল্যাডিং, এক মিনিট আমি একটু ব্রেক। সরি, একেবারে ক্লাসের মাঝখান দিয়ে আমাকে এরকম উঠে যেতে হয়। এনিওয়ে, সো ডাইইলেকট্রিক মেটেরিয়ালে আমরা কি চাচ্ছি, কি কন্ডিশন ইম্পোজ করতে চাচ্ছি? আমরা কন্ডিশন ইম্পোজ করতে চাচ্ছি একটা সার্টেন মিডিয়ামের মধ্যেই সে থাকতে পারবে। লেটস সে যদি অপটিক্যাল ফাইবার বলি, আমি চাই কি কোরের মধ্যেই আমার ওয়েভটা সার্ভাইভ করুক। ধরো আমরা যদি থিন ফিল্মের কথা বলতাম, আমরা চাইতাম স্ল্যাবের মধ্যেই বেশি ওয়েভ সার্ভাইভ করুক, সাবস্ট্রেটে বেশি না যাক। ওকে, সো এনিওয়ে, আমরা তার মানে ডাইইলেকট্রিকের কেসে আমরা ওয়েভ গুলাকে এই আমাদের যে মিডিয়ামটা আমরা চাই, আমাদের ডিজায়ার্ড মিডিয়ামের মধ্যেই ওয়েভ গুলোকে রাখতে চাই, বাইরে আমরা ওয়েভ গুলোকে সাপ্রেস করে দিতে চাই, রাইট? সো আমরা যদি এইভাবে ওয়েভ গুলোকে মানে গাইডেড মিডিয়ামে মেইন পয়েন্টটাই হচ্ছে যে আমরা ওয়েভগুলোকে একটা সার্টেন ডিরেকশনে, একটা সার্টেন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করাবো, সোজা কথা। সো যখন আমি একটা সার্টেন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করাতে চাচ্ছি, আমাদের যেটা করতে হবে, আমাদের যেই কিছু মানে কনসিডারেশনে আনতে হবে, যে আমাদের অ্যাকচুয়াল ফিজিক্যাল ইভেন্টটা যেটা হচ্ছে সেই অনুযায়ী আমাদের ইকুয়েশন ডিরাইভেশনে যেতে হবে, ঠিক আছে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। সো ইকুয়েশন গুলা কিন্তু will be based on the actual event, the actual scenario, ঠিক আছে সবাই? আচ্ছা, সো নাও এই জিনিসটাই বারবার হতে থাকে আমার, এখানে পেজটা আমার কোনোভাবেই সরি।
সো যদি আমি এখন বলি যে আমি চাচ্ছি আমার মিডিয়ামের মধ্যে ওয়েভটাকে কনফাইন করে রাখতে, সেই কেসে আমার প্রপাগেশন কনস্ট্যান্ট বা আমার ফেজ শিফট কনস্ট্যান্ট আর ওই অ্যাকচুয়াল যেই ওয়েভ নাম্বারের সমান হয়ে থাকে 2π/λ সমান হয়ে থাকে সেটা থাকবে না, ঠিক আছে? এবং আমাদের ফেজ শিফট কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। TEM মোডে আমাদের যেরকম ভাবে প্রপাগেশন কনস্ট্যান্টকে আমরা অ্যানালাইজ করি, TM বা TE মোডে সিন্স আমরা একটা সার্টেন ডিরেকশনের ফিল্ডকে সাপ্রেস করে দিতে চাচ্ছি to confine the wave in a certain guided media, so সেই কারণে আমার এই বিটার ভ্যালুকেও আমাকে অন্যভাবে ডিফাইন করতে হবে। এবার আসি যে এই কথাগুলো কেন বললাম। লাস্ট ক্লাসের শেষের দিকে আমাদের একটা প্রশ্ন ছিল যে আমরা কেন দুইটা মিডিয়াম, ডাইইলেকট্রিকের দুইটা মিডিয়াম ধরছি, বা দুইটা মিডিয়ামের মধ্যেই বিটার ভ্যালু একই ধরছি। The main reason is this, যে সিন্স আমি কনফাইন করতে চাচ্ছি আমার ওয়েভটাকে একটা সার্টেন মিডিয়ামে, এবং আমরা বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী জানি যে ফিল্ড, লেটস সে ট্যানজেনশিয়াল ফিল্ডই যদি আমি বলি, ইট ইজ কন্টিনিউয়াস। সো আমাকে যেটা করতে হচ্ছে যে ধরো আমি বলছি কথার কথা এই মিডিয়ামের জন্য λ1 আর এই মিডিয়ামের জন্য λ2, তার মানে আমি যখনই ফিল্ডটাকে কনফাইন করতে যাব, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার এই ইন্টারফেসে ফিল্ডটাকে কন্টিনিউয়াস থাকতে হবে, এবং যখনই ইন্টারফেসে ফিল্ডটাকে কন্টিনিউয়াস থাকতে হবে তখনই λ1 আর λ2 ইকুয়াল হয়ে যেতে হবে। কথা কি আমি বুঝাতে পারছি? এবং যদি λ1 ইকুয়াল টু λ2 হয়ে যেতে হয়, তার মানে আমার β1 ইকুয়াল টু β2 হয়ে যেতে হবে। সো আমি থ্রু আউট দ্য স্ট্রাকচার এটাকে বিটাই কনসিডার করব, এবং e⁻−jβz ফর্মে ও যে জেড অ্যাক্সিসের সাথে প্রপাগেট করছে আমি সেই জিনিসটাই শো করব। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, সো এইটা গেল আমাদের একটা পার্ট। এটা হচ্ছে আমাদের প্রপাগেশন কনস্ট্যান্টের পার্ট, এবং খেয়াল করে দেখবে মেটালিক ওয়েভগাইডের মধ্যেও কিন্তু আমার একটাই প্রপাগেশন কনস্ট্যান্ট আছে। এবং আমরা যেটা চাই যে আমাদের ওই ওয়েভগুলা, লেটস সে এখন যদি ডাইইলেকট্রিক ওয়েভগাইডের কথাই বলি, আমরা চাই আমাদের ওয়েভ ধরো এই ডিরেকশন বরাবর চেঞ্জ হচ্ছে এন্ড ইট ইজ জেড ডিরেকশন। জেড ডিরেকশন বরাবর ওর প্রপাগেশন কনস্ট্যান্টটা আমি বিটাই কনসিডার করব থ্রু আউট এভরি মিডিয়া। কেন? ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে ইন্টারফেসে কন্টিনিউইটি রাখার জন্য, এবং অ্যাকচুয়াল ইভেন্টের সাথে কোহেরেন্স রাখার জন্য। অ্যাকচুয়াল যে ঘটনাটা হচ্ছে সেটার সাথে কোহেরেন্স রাখার জন্যই তো আমার ইকুয়েশন ডেভেলপ করা। সো সেই সমস্ত জায়গাতে আমি এই বিটার ভ্যালুটা এটাকে কনস্ট্যান্টই ধরবো। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে আমাকে যেটা করতে হবে যে এই দিকেও যদি e⁻−jβz এই পার্টটা থাকে, তখন আমাদের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু আমরা সলভ করছি, সো ওই ইকুয়েশনের কিন্তু আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকে। যেহেতু আমাদের এই পার্টিকুলার ডাইইলেকট্রিক ওয়েভগাইডে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো বাউন্ডারি ধরিনি, সো আমাদের শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই কম্পোনেন্ট থাকে। সো এক্স ভ্যারিয়েবলের সাথেই চেঞ্জটা থাকে। আমরা এই চেঞ্জটা এমন ভাবে নিচ্ছি যেন অফ দ্য ডাইইলেকট্রিক ইন্টারফেস এই সিগন্যালটা বা এই ওয়েভটা একেবারে এক্সপোনেনশিয়ালি ডিকে করে যায়। তার মানে কি? ও থাকবেই না, ও এক্সিস্টই করবে না। ইন্টারফেসে থাকবে ওই যে টু হ্যাভ দ্য কন্টিনিউটি, দেন একেবারে শার্প ফল করে যাবে, এবং সেইটা অনুযায়ী K1 K3 এগুলাকে আইডেন্টিফাই করা হচ্ছে, এগুলাকে বের করা হচ্ছে, এগুলাকে ক্যালকুলেট করা হচ্ছে। রাদার আমরা এটা বলতে পারি যে আমাদের কেসে এই K1 K2 K3 হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক মিডিয়া বা আমাদের গাইডেড মিডিয়ামের জন্য এক একটা ওয়েভ নাম্বার হিসেবে কাজ করে, এবং আমাকে যখন ওয়েভটাকে প্রপাগেট করাতে হয় এই কারণেই এই K2 এর ভ্যালুটাকে কিন্তু অবশ্যই আমাকে রিয়েল রাখতে হয়, তাই না? এই জিনিসগুলো আমরা এর আগের ক্লাসে দেখে এসেছি, রাইট? আমি জানি না তোমরা কতটুকু কোরিলেট করতে পারছো, বাট আমি আশা করি আমি তোমাদেরকে মেসেজটা দিতে পেরেছি। ফার্স্ট অফ অল, এটা একটা গাইডেড মিডিয়াম, সো এইটার ফেজ শিফট কনস্ট্যান্ট আর ওয়েভ নাম্বার ইকুয়াল হবে না।
সেকেন্ডলি এই গাইডেড মিডিয়ামের মধ্যে সিন্স আমি একটা সার্টেন মিডিয়ামের মধ্যে ওয়েভটাকে কনফাইন করে রাখতে চাচ্ছি এবং আমি বাউন্ডারি কন্ডিশন থেকে জানি যে ইন্টারফেসের মধ্যে ফিল্ড গুলা কন্টিনিউয়াস থাকে, সো এখানে আমি থ্রু আউট অল দ্য মিডিয়ামস আমাকে এই বিটাটাকে কনস্ট্যান্টই রাখতে হবে। এবং হোয়াট চেঞ্জেস ইজ দ্য k1 k2 k3 যেটার জন্য যেটা মিডিয়া ডিপেন্ডেন্ট থাকছে এবং যেটার জন্য আমি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের প্রোপাগেশন দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এইবারে যদি আমরা চলে আসি এর আগের দিনের কিছু জিনিস আমরা করতে চাচ্ছিলাম সেটাতে, যাই হোক আমরা সেটা করার সময়ে আমরা যদি কয়েকটা ইকুয়েশন আবার একটু লিখে ফেলি। 1 নাম্বার হচ্ছে আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটাতে আমরা এসেছিলাম, তাছাড়া আমাদের কয়েকটা ইকুয়েশন ছিল। বেসিক্যালি k1 আর k3 কে আমরা ইন টার্মস অফ k2 তে রিপ্রেজেন্ট করেছিলাম। আচ্ছা, এবং আমরা আরেকটা কি কন্ডিশন দিয়েছিলাম যে k2 টা বেসিক্যালি কি হতে হয়, k2 স্কয়ার কে সবসময় কিরকম থাকতে হয়, k2 স্কয়ার কে সবসময় কিরকম থাকতে হয়, ম্যাম পজিটিভ হবে, পজিটিভ থাকতে হয়। সো k2 স্কয়ার কে যদি সবসময় পজিটিভ থাকতে হয় এবং সেটা কি ইমপ্লাই করেছিল, এখান থেকে আমরা ইমপ্লাই করিয়েছিলাম যে এপসাইলন বি ইজ গ্রেটার দেন এপসাইলন নট, আর এখান থেকে আমরা ইমপ্লাই করিয়েছিলাম যে এপসাইলন ডি ইজ গ্রেটার দেন এপসাইলন এস, রাইট? এখন আমরা প্রথমে ডাইইলেকট্রিক ওয়েভগাইডের জন্য যদি আমাদের মোড চিন্তা করতে হয় যে এখানে ফাইনাইট নাম্বার অফ মোডস থাকবে নাকি ইনফাইনাইট নাম্বার অফ মোড থাকবে, এখানে আমরা বলছি ফাইনাইট নাম্বার অফ মোডস থাকবে। কেমন করে ফাইনাইট নাম্বার অফ মোডস থাকবে? বিকজ আমরা যদি এই ইকুয়েশন গুলো দেখি আমরা দেখতে পাচ্ছি যে লেটস সে এই k1 এর কথাটাই চিন্তা করি না কেন, বা k3 এর কথাটা চিন্তা করি, বিকজ এটা ওই মিডিয়া সাবস্ট্রেটের মিডিয়ামের কথা ধরে যে আগাই, k2 যদি 0 হয়ে যায়, k2 0 হয়ে যাওয়া মানে কি, আমার ডাইইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে দিয়ে কোরের মধ্যে দিয়ে কিন্তু আর কোনো ওয়েভই প্রপাগেট করছে না, তাই না? কেন কোরের মধ্যে দিয়ে ওয়েভ প্রপাগেট করছে না? বিকজ আমরা কোরের যেই ওইটা দেখেছিলাম যে কোরের যেই আমাদের এক্স বরাবর যে আমাদের ফিল্ড গুলা দেখেছিলাম, সেই ফিল্ড গুলাতে আমাদের k2 টাকে যদি আমরা 0 করে ফেলি তাহলে আমাদের যে EY2 HX2 এই জিনিসগুলা ইকুয়েশন যদি মনে থেকে থাকে, EY2 HX2 এগুলা থাকবেই না, কিন্তু এই সাইন আসবে না, এগুলা মানে ডাজন্ট এক্সিস্ট, বেসিক্যালি আনরিয়েল হয়ে যায় একটা ভ্যালু, বিকজ ডিভাইডেড বাই k2 আছে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে। সো এইবার যদি EY বা HX2 এগুলো যদি না থাকে, ওয়েভই প্রপাগেট করবে না, সো k2 হ্যাজ টু রিমেইন। সো এখন তার মানে কি, আমার k2 এর ভ্যালুটা অবশ্যই 0 এর চেয়ে বড় হতে হবে, রাইট? আবার অন্যদিকে যদি আমরা বলি k2 এর ভ্যালুটা পুরা এইটার সমান হয়ে যাবে, দ্যাট ইজ ওমেগা স্কয়ার মিউ এপসাইলন বি মাইনাস এপসাইলন এস এর। তোমরা কি আমার দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? ওকে, আচ্ছা। সো যদি আমরা এটা চিন্তা করি যে এই k2 এর ভ্যালু ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস এর সমান হয়ে যাবে, দ্যাট উড কনক্লুড যে k3 এর ভ্যালুটা 0 হয়ে যাবে, রাইট? আবার k3 এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে মিডিয়াম 3 এর জন্য দেখা যাবে যে আমার EY3 HX3 এগুলা জাস্ট মানে আনরিয়েল ভ্যালু চলে আসবে। বা আরো যদি আমরা মানে ওই করে আরো যদি প্রথম থেকেই যদি আমরা চিন্তা করি k3 এর ভ্যালুটা যদি আমার 0 হয়ে যায়, তখন আমরা দেখবো যে এরকম একটা x3 এর ভ্যালুতে একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে।
K3 এর পার্টটা থাকবে না, সো এইটার ভ্যালুটা একটা কনস্ট্যান্ট পার্ট চলে আসবে। কনস্ট্যান্ট পার্ট চলে আসা মানে কি, আমার ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে দিয়ে একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড থাকতে থাকবে। এটা তো আমরা চাই না, আমরা তো এখানে কোনো অ্যামপ্লিটিউডই চাই না, এখানে তো আমরা কোনো সিগন্যালই চাই না, রাইট? সো তার মানে ডেফিনেটলি আমার K2টাকে এই ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস এর চেয়ে ছোট হতে হবে। যেহেতু এটা কে স্কোয়ারের রিলেশন ছিল, সেটাকে আমি যদি ওমেগা কে বলি, তাহলে K2 কে আমার অবশ্যই এই পার্টের চেয়ে ছোট হতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? এই কথাটা নিয়ে আমাদের গতকাল অনেক বেশি কনফিউশন ছিল। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকি, যদি আমার K2 এর এরকম লিমিটিং ভ্যালু থাকে, এবং এবার যদি আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের দিকে তাকাই, K2 যদি আমার এরকম লিমিটিং ভ্যালুতে থাকে, বা লিমিটিং ভ্যালুতে বলবো না, K2 যদি এরকম একটা ফাইনাইট রেঞ্জ থেকে থাকে, তাহলে আমার অবশ্যই এই পার্টটারও একটা ফাইনাইট ভ্যালু থাকবে। সো এই পার্টটা যদি আমার মোড আইডেন্টিফাই করে থাকার জন্য ইউজ হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাইইলেকট্রিক ওয়েভগাইডে অনলি ফাইনাইট মোড এক্সিস্ট করতে পারবে। ওকে, আচ্ছা, এইবার ম্যাম যদি আমার K2 নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। ম্যাম আমরা যদি K1 এর ডেফিনেশন থেকে K2 এর ভ্যালুটা বের করি, মানে K1 যেভাবে ডিফাইন করছিলাম, ওখানে যদি K2 কে আমি আগের পার্টটার সমান করে নেই, তাহলে হলো K1 টা 0 হয়ে যায়, তো আমার মিডিয়াম 1 এ একটা লিক হবে। তো ওই ক্ষেত্রে তো ম্যাম আমি K2 এর আরেকটা লিমিট পাচ্ছি। হ্যাঁ, K2 এর আমি আরেকটা লিমিট পাচ্ছি অবশ্যই। তো তাহলে ম্যাম আমরা কেন এটাই ধরতেছি আর K1 এরটা ধরতেছি না? মানে এই K2 এর ভ্যালু আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে ওই ফার্স্ট মিডিয়ামটা হচ্ছে এয়ার, K1 টার জন্য ওই মিডিয়ামটা হচ্ছে এয়ার। সো এয়ার এর এপসাইলন নট কি সবচেয়ে কম, এরপরে সাবস্ট্রেট, যেহেতু এগুলো সবই ডাইইলেকট্রিক, তো বাকি সাবস্ট্রেট গুলার তো ওইটা আরো বেশি থাকবে এফেক্টটা, মানে এপসাইলন এস টা তো এপসাইলন নটের চেয়ে ইউজুয়ালি বেশি থাকে। জি ম্যাম, বুঝছি, মানে এইটাই হলো লোয়ার ভ্যালুটা। এই কারণেই আমরা এই ভ্যালুটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। ওকে, মানে এটার চেয়ে যদি ছোট হয়, তাহলে ওইটার চেয়ে অটোমেটিক্যালি ছোট হয়েই যাবে, এরকম আর কি একটা পয়েন্ট। জি ম্যাম, বুঝছি। আচ্ছা ম্যাম K2 এর ভ্যালুটা কি এটা থেকে বড় হতে পারে? ওমেগা স্কয়ার। আচ্ছা দেখো, এবারে এই K2 এর ভ্যালুটা যদি এটার চেয়ে বড় হয়ে যায়, তাহলে এই জিনিসটা কি একটা ইমাজিনারি ভ্যালু হয়ে যাবে না? K2 যদি, সো যখনই K2 এর ভ্যালু মানে K3 এর ভ্যালুটা যখনই ইমাজিনারি হয়ে যাবে, তখনই যদি আমরা ইকুয়েশনের দিকে চলে যেতাম, K3 এর ভ্যালুটা এরকম চলে আসবে, e টু দি পাওয়ার j K3, এরকম একটা ভ্যালু চলে আসবে, রাইট? জি ম্যাম। সো এটা যদি হয়ে যায়, তার মানে কি বলো দেখি, এই থার্ড মিডিয়ামের মধ্যে ইমাজিনারি মানেই কিন্তু ওই যে অসিলেটিং অ্যাঙ্গুলার চলে আসে। তার মানে কি থার্ড মিডিয়ামে বা এই সাবস্ট্রেট বা এই মিডিয়ামের মধ্যে অনেক বেশি ওয়েভ প্রোপাগেট করা শুরু করে দিবে, যেটা আমাদের ডিজায়ার্ড না। So we have to impose this condition so that K3 can't become an imaginary parameter. Right? আমি কি মেক শিওর মানে ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, সো নাও যদি আমার এখন K3 পার্টটা চলে যায়, এবার আমরা চলে আসি কোথায়? এবার আমরা চলে আসি আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিতে। আচ্ছা, যখন আমরা পড়েছিলাম রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইড, আমরা কি দেখিয়েছিলাম যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে নো প্রোপাগেশন, তাই না? কোনো প্রোপাগেশন থাকতো না, রাইট? সো একটা সার্টেন ফ্রিকোয়েন্সির উপরেই যদি আমি প্রোপাগেশনটাকে জাস্ট অন অফ দিয়ে চিন্তা করি, একটা সার্টেন ফ্রিকোয়েন্সির উপরেই আমার প্রোপাগেশন স্টার্ট হতো। এটা কার জন্য ট্রু ছিল? মেটালিক ওয়েভগাইডের জন্য ট্রু ছিল। সো যদি এই কাজটা হয়, এটা কিরকম ফিল্টারের মতো কাজ করছে? হাই পাস হাই পাস ফিল্টারের মতো কাজ করছে। মেটালিক ওয়েভগাইডটা লিটারালি একটা হাই পাস ফিল্টারের মতো কাজ করছে। বাট যখন আমরা বলছি যে আমি একটা ডাইইলেকট্রিক ওয়েভগাইড নিচ্ছি, এবং আমার এই ডাইইলেকট্রিক ওয়েভগাইডটা যখনই whenever K2 স্কয়ার ইজ গ্রেটার দেন, এই যে তোমাদেরকে যে কথাটা বললাম সেটাই যদি আমরা লিখি, যখনই আমার এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, K3 টা ইমাজিনারি হয়ে যাচ্ছে, এবং K3 টা ইমাজিনারি হয়ে যাওয়া মানেই হলো আমার সাবস্ট্রেটের মধ্যে দিয়ে ওয়েভ প্রোপাগেশন
শুরু হয়ে যাচ্ছে। Wave starts propagating in substrate, যেটা একেবারেই ডিজায়ার্ড না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার K2 একটা ম্যাক্সিমাম ভ্যালু চলে আসছে। ধরে নিলাম আমার এই K2 ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস। তার মানে কি এর উপরে আর K2 যেতে পারবেই না, এর উপরে গেলে আমার অনেক বেশি লস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যদি বলি যেই ফ্রিকোয়েন্সির উপরে আর K2 যেতে পারবে না ওই ফ্রিকোয়েন্সিটা আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং সেখান থেকে যদি আমি আমার ওমেগা সিটা ক্যালকুলেট করি K2 ডিভাইডেড বাই ওমেগা সি স্কোয়ারটা যদি আমার এটা হয়, তাহলে আমি ওমেগার সময় কি নিয়ে আসতে পারি, এখানে তো এটা স্কোয়ার ছিল তাই না, ওমেগা সিটাকে আমি বলে দিতে পারি K2 ডিভাইডেড বাই রুট ওভার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস। ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি corresponds to that part, corresponds to that frequency where K3 is equal to actually 0 হবে। এই ভ্যালুটা যদি থাকে তাহলে K3 এর ভ্যালুটা কিন্তু আমার বেসিক্যালি 0 চলে আসবে। তাহলে মেটালিক ওয়েভ গাইডের চেয়ে কিন্তু আমার ডাইইলেকট্রিক ওয়েভ গাইডের কাট অফ ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বিকজ মেটালিক ওয়েভ গাইডের কথা যখন আমরা বলছি কাট অফ ফ্রিকোয়েন্সিটা হয় বেসিক্যালি ওই প্রোপাগেশন কনস্ট্যান্ট 0 করার ব্যাপারে, তাই না? বিটা ইকুয়াল টু 0 সেই জিনিসটা কনসিডার করে আমরা মেটালিক ওয়েভ গাইডে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করেছিলাম যদি মনে থাকে। আর ডাইইলেকট্রিক ওয়েভ গাইডে আমরা কিন্তু বিটা নিয়ে কোনো কথা বলছি না, আমরা চিন্তা করছি যে K3টা যেন আমার 0 হয়ে থাকে, সেইটা হয়ে যাবে আমার কাট অফ ফ্রিকোয়েন্সির পার্ট। এবং এই কেসে আরো বেশি যখন আমার K3 ভ্যালুটা যদি 0 হয়ে যায়, এবার যদি আমরা ওই বিটার ইকুয়েশনটা যাই, আমরা যেহেতু সেকেন্ড মিডিয়াম কোর নিয়ে আমাদের বেশি চিন্তা, সো আমরা যদি বিটার ইকুয়েশনে এভাবে যাই যে বিটা স্কোয়ার ইকুয়াল টু ছিল আমাদের ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডি মাইনাস K2 স্কোয়ার, রাইট? সো এখন এটা ছিল আমাদের সেকেন্ড মিডিয়ামের জন্য বা কোরের জন্য ইকুয়েশন, রাইট? বিটার এই ইকুয়েশনের মধ্যে এখন যদি আমি K2 এর এই ম্যাক্সিমাম ভ্যালুটাও বসাই, এই যে ওমেগা স্কয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির যেই ভ্যালুটা আছে সেটাও যদি আমি বসাই, মানে যেখানে আমার K3 এর ভ্যালুটা 0 হচ্ছে ওই ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে আমার কি হচ্ছে, আমার বিটার ভ্যালু চলে আসছে অ্যাকচুয়ালি চলে আসছে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন এস, রাইট? তার মানে আমি যখন মেটালিক ওয়েভ গাইড বলেছিলাম, মেটালিক ওয়েভ গাইডের আমার কাট অফ এর কন্ডিশন ছিল বিটা টেন্ডস টু 0, বাট হিয়ার আই হ্যাভ এ non-zero value of beta at the cutoff position. ওকে? এবং আমরা যদি এটা চিন্তা করতাম যে এই ইকুয়েশনটাতে একটু আগেই আমরা K2 রেঞ্জ দেখিয়েছি যে K2 will be between 0 to এই ভ্যালুটা, রাইট? সো এই ভ্যালুটার জন্য আমরা K2 এর ভ্যালু দেখিয়ে এসেছি, এবং এই ভ্যালুটার জন্য আমরা ওই করসপন্ডিং K2 এর ভ্যালুতে বিটার ভ্যালু কত হচ্ছে সেটা দেখে এসেছি। এবার যদি K2টা যদি আমার 0 হয়ে যায় তাহলে আমার কি হবে, বিটার ভ্যালু চলে আসবে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি, রাইট? সো তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার এবং আমরা কি জানি এপসাইলন বিটা কি এপসাইলন এস এর চেয়ে বড়, তাই না? সো তার মানে আমি বিটার রেঞ্জ যদি চিন্তা করি, যখন আমরা বলছি কে এর রেঞ্জ 0 থেকে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস, এইটার জন্য আমার বিটার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে,
ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি থেকে সরি এপসাইলন এস থেকে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি পর্যন্ত ওর রেঞ্জ। কথা কি আমি বোঝাতে পারলাম? সো আমাদের একটা সার্টেন ওয়েভগাইডের মধ্যে দিয়ে যদি একটা সার্টেন ডাইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে দিয়ে যদি আমার ওয়েভটাকে প্রপাগেট করতে হয়, সেই ওয়েভের প্রপাগেশন কনস্ট্যান্ট এই রেঞ্জের মধ্যে থাকবে। ওকে, মেক সেন্স? এবং আমরা ইউজুয়ালি আমরা আরেকটা ওয়েভ নাম্বারের আরেকটা ইকুয়েশন ফ্রি স্পেসের জন্য পড়েছিলাম, মনে আছে নাকি? ওমেগা স্কয়ার মিউ এপসাইলন এরকম, বা কে ইকুয়াল টু ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ফ্রি স্পেসের জন্য। এই ইকুয়েশন কি আমরা দেখেছি কখনো? জি ম্যাম। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের কেসে এই যে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন এসটা কি সাবস্ট্রেটের ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার অফ সাবস্ট্রেট, আর এইটা হচ্ছে সেই একইভাবে যদি আমি বলতে চাই ওয়েভ নাম্বার অফ ডাইলেকট্রিক। তাহলে খেয়াল করে দেখো, আমি প্রথমেই আজকে ক্লাসে যেটা বলেছিলাম যে যখনই আমরা গাইডেড মিডিয়া চিন্তা করব, গাইডেড মিডিয়ামের জন্য ওয়েভ নাম্বার আর ফেজ শিফট কনস্ট্যান্ট সেম না। এবং এখানে খেয়াল করে দেখো আমার এই ডাইলেকট্রিক ওয়েভগাইডের জন্য বিটার ভ্যালু কখনোই কোনো মিডিয়ামের ওয়েভ নাম্বারের ইকুয়াল না, রাদার এই দুইটা মিডিয়ামের মাঝামাঝি কিছু। বিটা যখনই কোনো মিডিয়ামের ধরো এটা সমান যদি হয়ে যায় বাই এনি চান্স ডাইলেকট্রিকের ওয়েভ নাম্বারের সমান, অথবা যদি এটা ও এই সাবস্ট্রেটের ওয়েভ নাম্বারের সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমার কোনো ওয়েভ প্রপাগেটই করতে পারবে না। কথা কি আমি বোঝাতে পারছি? আমি কিন্তু শুধু ইকুয়েশনের মধ্যে নাই, অ্যানালাইসিসের মধ্যে যাচ্ছি। সো আমি যদি এখন তোমাদেরকে বলি যে শো করো যে আমি একটা গাইডেড মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভ নাম্বার কিভাবে ফেজ শিফট কনস্ট্যান্ট কিভাবে ক্যালকুলেট করব, বা আমার ফেজ শিফট কনস্ট্যান্টের রেঞ্জ কিভাবে ডিটারমাইন হবে, আমাকে কিন্তু বেসিক্যালি এই ফেজ শিফট কনস্ট্যান্টের ইকুয়েশন থেকে কন্ডিশন ডেভেলপ করতে হবে। আমাকে কিন্তু এই ম্যাক্সওয়েলের ইকুয়েশন প্রমাণ করার দরকার নাই, বাট আমাকে এই ফেজ শিফট কনস্ট্যান্টের ইকুয়েশনটা আমাকে দেখাতে হবে। কথা বোঝাতে পারছি আমি? সো এখন যদি আমরা চিন্তা করি যে আমার যখন ওয়েভটা খুব ভালোভাবে প্রপাগেট করছে, আমরা কি চাই? আমরা চাই যে কেটুটা যেন এটাতে বেশি রিচ না করুক, এটার কাছাকাছি যখনই আসবে তখনই কি আমার সাবস্ট্রেটের কাছে ওয়েভটা চলে যেতে থাকবে, তাই না? সো এটার কাছাকাছি চলে আসা মানে কি? যখনই বিটার ভ্যালুটা ওমেগা রুট ওভার এপসাইলন এস এর কাছাকাছি চলে আসা। সো তার মানে যখনই আমি বলছি যে আমার এই বিটাটা ওমেগা রুট ওভার এপসাইলন এস এর কাছাকাছি চলে আসছে, তার মানে কি আমার এনার্জি বা আমার ওয়েভ যেটাই বলি না কেন, এনার্জি মোর ইনটু সাবস্ট্রেট থাকা শুরু করছে, যেটা আমরা চাই না। আবার একইভাবে যদি আমার এই বিটা ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি এর কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রেও কি হবে? এনার্জি উইল বি এনার্জি ডিস্ট্রিবিউশন যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে সেই এনার্জি ডিস্ট্রিবিউশনটা উইল বি মোর ইনটু দ্য স্ল্যাব বা মোর ইনটু দ্য ডাইলেকট্রিক। সবই এখানে ডাইলেকট্রিক, বাট তারপরে আমরা মাঝখানে যে কোর মিডিয়াটা ওটাকে আমরা ডাইলেকট্রিক হিসেবে আলাদা করে ডিফাইন করছি। সো এই কারণে আমার এই যে বিটার যে ভ্যালু কম্পেয়ার টু দ্য ওয়েভ নাম্বার, সেটার উপরে আমার পুরো ডাইলেকট্রিক ওয়েভগাইডের এনার্জি ডিস্ট্রিবিউশন ডিটারমাইন করা যায়। সো আমি একটা ডাইলেকট্রিক ওয়েভগাইড নিয়ে যখন কথা বলছি, ওর এনার্জি ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, বা ওর মোড কিভাবে আসবে, বা ওর কাট অফ ফ্রিকোয়েন্সি কত আসবে, এই জিনিসগুলা কিন্তু সবই আলটিমেটলি আমার এই বিটা K1 K2 K3 থেকে বের করা যাবে। কথা কি বুঝাতে পেরেছি আমি? আচ্ছা আচ্ছা, এখন কথা আমি যতটুকুই বুঝাই বা না বুঝাই, আমি যদি নাও বুঝাই আমরা নিজ দায়িত্বে বুঝে নিব। ওকে,
আমাদের মেইন টার্গেট হচ্ছে ডাইইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে প্রপাগেশন কিরকম হচ্ছে, ডাইইলেকট্রিক ওয়েভগাইডের প্রপাগেশনের ইকুয়েশন কিভাবে আসছে, ডাইইলেকট্রিক ওয়েভগাইডের কাট অফ ফ্রিকোয়েন্সি কিভাবে আসছে, ডাইইলেকট্রিক ওয়েভগাইডের মোড কিভাবে ডিফাইন হচ্ছে, ডাইইলেকট্রিক ওয়েভগাইডের ওয়েভ নাম্বার কিভাবে ক্যালকুলেট হচ্ছে, এবং ফেজ কনস্ট্যান্ট কিভাবে ভ্যারি করছে, এগুলো হচ্ছে আমাদের টার্গেট ইকুয়েশন। এবং এই টার্গেট ইকুয়েশন গুলা যেরকম আমাদের কোর্সের জন্য ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি সেম ওয়েতে তোমরা যখনই কোনো হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসে প্রপাগেশন চালাতে যাবে, দেখবে ম্যাক্সিমাম কেসে এরা হচ্ছে ডাইইলেকট্রিক ওয়েভগাইড। এরা কিন্তু রেক্টাঙ্গুলার ওয়েভগাইড, মেটালিক ওয়েভগাইড তোমরা মোটামুটি পাবেই না ধরে নেওয়া যায়। মেটালিক ওয়েভগাইড মানে আমি কোনটাকে ওয়েভগাইড বলছি, যেমন ধরো এই উদাহরণটা আমি আগেও দিয়েছি অনেক ক্লাসে। আমার পিএইচডির সময় একটা টপিক ছিল, আমি অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতাম, হ্যাঁ 94 গিগাহার্টজে কাজ করতাম ধরো। সো আমার একটা টপিক ছিল, আমার পিএইচডিটাও ছিল হচ্ছে অন বডি কমিউনিকেশন নিয়ে, মানে বডি সেন্ট্রিক কমিউনিকেশন, হিউম্যান বডির আশেপাশে কমিউনিকেশন কিরকম হয় সেটা নিয়ে আমার পিএইচডির মেইন ওই ছিল, থিসিস ছিল। সো ওখানে আমার একটা ব্যাপার ছিল যে দেখা যায় যে লাইন অফ সাইট বুঝি নাকি আমরা? লাইন অফ সাইট কি জিনিস? মানে ম্যাম দুইটা অ্যান্টেনা বা দুইটা বডি একদম এক লাইনে থাকবে এরকম? হ্যাঁ, মানে ওদের মধ্যে কোনো বাধা নাই, ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে কোনো ধরনের স্ক্যাটারার কোনো কিছু নাই, একদম স্ট্রেইট লাইন অফ সাইট কমিউনিকেশন হবে, ঠিক আছে? এর মাঝখানে কোনো মিডিয়াম আসছে না, যেটা আমাদের স্যাটেলাইটের জন্য দরকার। এনিওয়ে, আর যখনই ধরো আমরা মোবাইলে যে চলছি, আমাদের বিটিএস এর মাঝখানে কত বড় বড় বিল্ডিং আছে, সেই সমস্ত বিল্ডিং এ ধাক্কা টাক্কা খেয়ে ইএম ওয়েভ অনেক স্ক্যাটার ট্যাটার হয়ে আলটিমেটলি আমার রিসিভারের কাছে এসে পৌঁছায়, সেটা হচ্ছে নন লাইন অফ সাইট। এনিওয়ে, সো দেখা যায় যে হাই ফ্রিকোয়েন্সিতে লস অনেক বেশি বলে এটা পুরাই তোমার লাইন অফ সাইট বেসড কমিউনিকেশন হয়ে যায়। সো আমাদের একটা কাজ ছিল হলো হিউম্যান বডি, এই যে স্কিনটা যেটা আমরা দেখছি, এই স্কিনটাও একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, এবং এই স্কিনের বাইরে কি আছে, ধরো এয়ার আছে, এর উপরে তুমি কি পড়ছো, তুমি তোমার জামাটা পড়ছো, তো তোমার জামা একটা টেক্সটাইল, এই টেক্সটাইলটাও একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল। সো এই যে স্কিন, এয়ার আর এই জামা যেটা ডাইইলেকট্রিক বলছি আমি, এরা মিলিয়ে একটা ডাইইলেকট্রিক ওয়েভ গাইড তৈরি করতো। এবং আমাদের কাজ ছিল যে ওইরকম টেক্সটাইল চুজ করা, সো দ্যাট আমার ডাইইলেকট্রিক ওয়েভগাইডটা এতটাই স্ট্রং হোক যে ডাইইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে যেন আমার প্রপাগেশনটা লস না করে যায়। সো আমার স্কিন বরাবর, এই যে আমাদের 5G কমিউনিকেশন আসছে, তাই না? আমরা 5G কমিউনিকেশনের মধ্যে আমরা অনেক রকমের বডি ওন সেন্সর ইউজ করব, হাই ফ্রিকোয়েন্সিতে অনেক বডি ওন সেন্সর ইউজ করব। সো সেই সমস্ত সেন্সর গুলো দেখা গেল তুমি পায়ে একটা সেন্সর লাগিয়েছো আর তোমার চেস্টে একটা সেন্সর লাগিয়েছো, পা থেকে চেস্ট তো লাইন অফ সাইট কমিউনিকেশন হবে না। সো সেই কেসে যেটা হবে যে পা থেকে চেস্টের লাইন অফ সাইট কমিউনিকেশন মেনটেন করে রাখার জন্য তুমি যদি ওরকম টেক্সটাইল ইউজ করো যেটা তোমার পুরো হিউম্যান বডিটাই একটা স্ট্রং ডাইইলেকট্রিক ওয়েভগাইডের মতন কাজ করবে, তখন দেখা যাবে তোমার পা থেকে ওই চেস্টের রিসিভার পয়েন্ট পর্যন্ত সিগন্যালটা এই ওয়েভগাইডের ইন্টারফেস দিয়ে কনফাইন করে যাচ্ছে। সো এইখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন যেটা দিয়ে আমি ডাইইলেকট্রিক ওয়েভগাইড শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এই ডাইইলেকট্রিক ওয়েভগাইডটাকে অবশ্যই ইন্টারফেস, থ্রু দ্য ইন্টারফেস প্রপাগেশন মেনটেইন রাখতে হবে, প্রপাগেশনটাকে সারভাইভ করতে হবে। আমরা যে প্লাজমনিক স্ট্রাকচার বানাই না, আমাদের প্লাজমনিক স্ট্রাকচারে ইন্টারফেস বরাবর আমার প্রপাগেশনটাকে সাস্টেইন করতে হয়। এবং প্লাজমনিক স্ট্রাকচার ডাইইলেকট্রিক ওয়েভগাইড না, বাট প্লাজমনিক স্ট্রাকচারের মধ্যেও ঠিক এই যে ইন্টারফেস দিয়ে আমরা যেই প্রপাগেশনটা মেনটেন করছি, এই প্রপাগেশনটার নামই হচ্ছে সারফেস ওয়েভ। এবং প্লাজমনিক স্ট্রাকচারেও এই সারফেস ওয়েভ গুলো, ওই যে সারফেস প্লাজমন পোলারিটন, দেখবে তোমরা বিভিন্ন সময় থিসিসে তোমাদের প্লাজমনিক্স এর থিসিস হয়তো বা অনেকেই করবে। সো সেই কেসে তোমরা তোমাদের এই সারফেস প্লাজমন যেটা, সেটাও আলটিমেটলি এই ইন্টারফেসের মধ্যে দিয়ে কাইন্ড অফ ডাইইলেকট্রিক ওয়েভগাইডের মতন প্রপার্টি শো করে। ইন্টারফেস বরাবর অ্যালং দ্য ইন্টারফেস ওয়েভ প্রপাগেট করতে পারবে। ঠিক আছে, কথাকে আমি বোঝাতে পেরেছি?
এই কিছুদিন আগেই আমাদের একটা যে পেপার অ্যাক্সেসে অ্যাকসেপ্ট হয়েছে, ঠিক এই সারফেস ওয়েভ রিলেটেড মেশিন লার্নিং আছে, বাট সেটার সাথে এই সারফেস ওয়েভ রিলেটেডই, যে সারফেস ওয়েভটাকে কিভাবে এনহ্যান্স করা যায় সেই জিনিসটার উপরে। সো ডাইলেকট্রিক ওয়েভগাইডের যে এই কয়েকটা বড় বড় টার্ম, ডাইলেকট্রিক ওয়েভগাইডের ফেস কনস্ট্যান্ট, তারপর ডাইলেকট্রিক ওয়েভগাইডের সারফেস ওয়েভ, এই যে টার্মগুলা কিন্তু ক্যাচি, এই টার্মগুলা কিন্তু মেইন প্যারামিটার। সো তোমরা ভবিষ্যতেও যখনই কোনো ডাইলেকট্রিক ওয়েভগাইডের অ্যানালাইসিসে যাবে বা কোনো স্ট্রাকচার অ্যানালাইসিসে যাবে which you can consider as a dielectric waveguide, তোমরা এই প্যারামিটারগুলা, এই ফিচারগুলা বোঝার চেষ্টা করবে। বা যদি দেখো যে এই ফিচারগুলা কোনো তোমাদের ডিজাইন শো করছে, তার মানে তোমার ওই স্ট্রাকচারটা হয়ে যাবে একটা কাইন্ড অফ ডাইলেকট্রিক ওয়েভগাইড। ওকে, আচ্ছা, সো এই গেল আমাদের ওয়েভগাইড সেকশন। এইবারে আমরা একটু আসি, তোমরা কি তোমাদের ইন কোর্সের রুটিন পেয়েছো? না, এখনো পাইনি। আচ্ছা, সো আমি জানি না এটা শেষ পর্যন্ত ফাইনালাইজড থাকবে কিনা, বাট আমরা চিন্তা করছি বা আমাদের মিটিং এ এরকমই একটা ইন্টারমিডিয়েট কথা হয়েছে যে মার্চের ফার্স্ট উইকে, মানে 2 তারিখ থেকে তোমাদের ওই 5 দিনের মধ্যে তোমাদের সব ইন কোর্স গুলা হয়ে যাবে, তোমাদের 4টা-5টা যা সাবজেক্ট থাকে ইন কোর্স গুলো হয়ে যাবে। হ্যাঁ, সো সেই হিসাবে আমাদের ধরো মার্চের 3-4 তারিখে মনে হয় তোমাদের সাথে আমার ইন কোর্সের ডেট, আমার মাইক্রোওয়েভের ইন কোর্স ওই সময় হবে। সো যদি তাই হয়ে থাকে, আমি পড়াতে থাকি, আমাদের সিলেবাস যদি আমরা চিন্তা করি, আমরা এখন পর্যন্ত কি কি পড়েছি, আমরা নরমাল একটা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জ, হাবিজাবি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, একদম ফার্স্ট দিন একটা বেসিক স্লাইড দিয়েছিলাম সেইটা, এবং কেন আমাদের ডিস্ট্রিবিউটেড প্যারামিটার দরকার হয় এই জিনিসগুলো আমরা দেখেছি। দেন আমরা কি পড়িয়েছি, ডিস্ট্রিবিউট সার্কিটের পরে তোমরা তোমাদের একদিন তোমাদের একটা প্রেজেন্টেশন দিয়েছিলে, সেইগুলো সেটা রিভিউ প্রেজেন্টেশন, সো ওইটাকে আমি সিলেবাস, ডিরেক্ট সিলেবাসের আন্ডারে ফেলছি না, ওটা বাদ। এরপরে বলো আর কি পড়ানো হয়েছে তোমাদেরকে? এস প্যারামিটার পড়ানো হয়েছে। এস প্যারামিটার গুলো কার জন্য ইউজ করা হয়েছে? এস প্যারামিটার পড়ে কি লাভ করেছো? এস প্যারামিটার কি কারোর জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে, কোনো পার্টিকুলার কম্পোনেন্টের জন্য? কি ছিল সেই মাইক্রোওয়েভ কম্পোনেন্ট গুলো, বলতে পারো কেউ? 3-port নেটওয়ার্ক। সার্কুলেটর ওগুলো, রাইট, 3-port নেটওয়ার্ক। 3-port নেটওয়ার্ক মানে কি ছিল? আইসোলেটর ছিল, সার্কুলেটর ছিল, আর কি ছিল, ডিরেকশনাল কাপলার ছিল, আর কি ছিল বলো দেখি কেউ? 2-hole directional coupler। 2-hole directional coupler, আচ্ছা ওইটা ডিরেকশনাল কাপলারের মধ্যে রাখলাম। তারপরে কি ছিল? টি ছিল, T junction ছিল, এইচ প্লেন টি ছিল, হ্যাঁ, পাওয়ার ডিভাইডার ছিল। আচ্ছা, আর কিছু ছিল কম্পোনেন্টের মধ্যে? না মনে হয়, টি এর মধ্যে ই প্লেন এইচ প্লেন নাকি? এরপরে কি পড়িয়েছি? এরপরে ম্যাম মিডিয়াম। এরপরে আমরা ওয়েভগাইড প্রপাগেশন মিডিয়াম, তার মানে আমরা ওয়েভগাইড পড়িয়েছি। সেই ওয়েভগাইডের মধ্যে আমরা কি রেক্ট্যাঙ্গুলার মানে মেটালিক আর ডাইলেকট্রিক পড়িয়েছি, রাইট? আচ্ছা, আজকে আমরা শুরু করব স্মিথ চার্ট। আমরা তোমাদের মিডের সিলেবাস বা ইনকোর্সের সিলেবাস যেটাই বলি না কেন, ইনকোর্সের সিলেবাস আমার আজকে পর্যন্ত এই ডাইলেকট্রিক ওয়েভগাইড পর্যন্ত, এবং ডাইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে এখানে অঙ্ক, ডিরাইভেশন, এনিথিং থাকবে। সো এটা নিয়ে কোনো প্রশ্ন বলে কোনো লাভ নাই, কোনো অর কিন্তু তোমাদের ইনকোর্সে থাকবে না। ওকে, সো মোস্ট লাইকলি এরকম 5 মার্কের 5টা কোয়েশ্চেন দেওয়া হবে, 5×5 = 25 এবং 1 ঘন্টা টাইম। ঠিক আছে ম্যাম, ডিস্ট্রিবিউটেড সার্কিটের যে টপিকটা ছিল ওটা কোন বই থেকে পড়বো? ওটা লিয়াবের বই থেকে পড়বে। ওকে, ওখানে ওই যে ট্রানজিট টাইম অ্যানালাইসিস, ট্রানজিট টাইমের আমরা পড়েছিলাম না যে একটা
ট্রানজান্ট টাইম, সেই ট্রানজান্ট টাইমটা যে ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক হলে কি হয়, ল্যামডা ল্যামডা বাই এস এরকম কন্ডিশন, ওই জিনিসগুলা খুবই বেসিক জিনিস। লিয়াওয়ের একদম বেসিক, মানে খুব বড় বড় ভোল্টেজ কারেন্টের ইকুয়েশন পড়া লাগবে না, একেবারে প্রথম দিকের কিছু প্যারা পড়লেই ওই পার্ট গুলো চলে আসবে। ওকে, আচ্ছা এইবারে আমরা পড়বো সো ডাইলেকট্রিক ওয়েভগাইড পর্যন্ত তোমাদের সিলেবাস থাকবে। কোয়েশ্চেন এমনই হবে যেন তোমরা যদি মানে ওটা এরকম ব্যাখ্যা করা টাইপের কোনো কোয়েশ্চেন হবে না, ঠিক আছে? সো যদি এটাও আমি বলি যে তোমার ডাইলেকট্রিক ওয়েভগাইডের প্রপাগেশন কনস্ট্যান্টের রেঞ্জ ডিটারমাইন করো, তাহলে সেটাও যদি তুমি ইকুয়েশন দিয়ে প্রপারলি ডিরাইভ করে দিতে পারো। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, হ্যাঁ, এই যে তোমরা ইকুয়েশন গুলা লিখো, ফোর্থ ইয়ারের ছেলে পেলেও ইকুয়েশন জাস্ট শুরুই করে একটা নোটেশন দিয়ে। ওই নোটেশনটা কি আমি তো জানি না, এই নোটেশনটা কি, তোমাকে তো মানে কথা বলে আগাতে হবে যে আচ্ছা এটার মধ্যে এইটা মিডিয়ামের এই প্রপার্টি, এটা মিডিয়ামের এই প্রপার্টি, এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড। যখন আনসার লিখবা মনে করবা যে পড়ছে সে কিচ্ছু জানে না, সে তোমার কাছ থেকেই জানছে। সো ওই নোটেশন গুলো আইডেন্টিফাই করে করেই আগাবা, ঠিক আছে? এটা এইবারের ফোর্থ ইয়ার খাতা দেখতে গিয়ে মানে আমি বেশিরভাগ খাতা দেখি কিচ্ছু নাই, জাস্ট কোনো মতে উত্তর একটা ফালায় রেখে চলে আসছে, শেষ। আচ্ছা এনিওয়ে, সো এইবার যদি আমরা শুরু করি আজকের জন্য যেটা, সেটা হচ্ছে স্মিথ চার্ট। আজকে আমরা স্মিথ চার্টের খুব থিওরিটিক্যাল কথাবার্তা শুরু করছি, বাট নেক্সট ক্লাস থেকে আমি আজকেই সায়েমকে বা তোমাদের কারো যদি ইমেল অ্যাড্রেস দাও তাহলে হবে, আমি স্মিথ চার্টটা ইমেইল করে দিচ্ছি। দয়া করে তোমরা নেক্সট উইকে যখন আজকে কি মঙ্গলবার না, হ্যাঁ নেক্সট রবিবার থেকে ইনশাল্লাহ তোমরা যখন ক্লাসে বসবে অবশ্যই স্মিথ চার্ট হাতে নিয়ে বসবে, বিকজ আমাদের টার্গেটটাই থাকবে যে আমরা ওই বারবার ওই স্মিথ চার্টটা যেন সলভ করতে থাকি, আদারওয়াইজ স্মিথ চার্ট কিন্তু খুব কঠিন হয়ে যায়। এবং আমি কিন্তু লাস্ট কয়েক বছর ধরে মানে আমার কোয়েশ্চেন যদি আসে স্মিথ, মানে আমার কোয়েশ্চেন মডারেট হওয়ার পরেও স্মিথ চার্টের কোয়েশ্চেন কখনো ইউজুয়ালি ক্যান্সেল করে না, প্রত্যেক বছরই স্মিথ চার্ট থেকে থাকে। আমি যদি স্মিথ চার্ট নাও বুঝাতে পারি কিচ্ছু আসে যায় না, কোটি কোটি ইউটিউবের চ্যানেল আছে না, সেখান থেকে বুঝবে। বাট স্মিথ চার্ট ইজ আ মাস্ট। তোমার মাইক্রোওয়েভ কোর্সের যে কিছু বুলেট পয়েন্ট থাকে তার মধ্যে একটা হচ্ছে স্মিথ চার্ট, সো আমাদেরকে স্মিথ চার্টটা ভালো মতন বুঝতে হবে। আচ্ছা এবার আরেকটা কথা বলি, আমাদের তো 22 তারিখ থেকে ফার্স্ট ইয়ারের ওই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সশরীরে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো তোমাদের কি জানি না, বাট আমরা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ল্যাব নেওয়া শুরু করে দিব। ওকে, সো সেইটার কারণে নেক্সট তো আবার দেখছি সোমবার তো 21শে ফেব্রুয়ারি পরে, সো আমরা হয়তো বা উইকের মধ্যেই বা এই শুক্র শনিবার কোনো একটা সন্ধ্যাবেলা আমরা একটু ইন্ট্রোডাক্টরি ল্যাবের ইন্ট্রোডাক্টরি কথা বলার জন্য 1 ঘন্টা হলেও একসাথে হব, ঠিক আছে? আমি এটা তোমাদেরকে জানিয়ে দেবো, অ্যাটলিস্ট একদিন আগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে সো দ্যাট আমরা এই ল্যাব নিয়ে যেন আমরা স্টার্ট করে দিতে পারি। যদি অনলাইন চলে তাহলে অনলাইনেই তোমরা সিএসটি করে করে জমা দেবে, আর কিছু করার নাই, আনফরচুনেটলি সেটাই করতে হবে। আর যদি অফলাইন তো হয়ে যাওয়ার চান্সই বেশি, সেই ক্ষেত্রে তো তোমরা ল্যাব অ্যাটেন্ড করবে। ওকে, বাট আমরা একটা ল্যাবের ইন্ট্রোডাক্টরি ক্লাস এর মধ্যে নিয়ে নিব, বিকজ আবার নেক্সট সানডে কি অনলাইনে হবে না ক্লাস? নেক্সট সানডে অনলাইনে হবে, হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা, সো এবার চলে আসি আমরা আমাদের এই স্মিথ চার্টের কথায়। 1 মিনিট আমাকে আবার একটু ব্রেক নিতে হচ্ছে স্মিথ চার্ট শুরুর আগে। ওকে, সরি। ম্যাম, ওই
আমাদের বলো। থিওরি ক্লাস যে মার্চের 31 তারিখ শেষের কথা ছিল, ওইটাও কি পিছাইছে নাকি ওইটা এখন আছে? ওটা নিয়ে আর কোনো কথা হয় নাই। সারা বিশ্ববিদ্যালয়ে 31 মার্চ ক্লাস শেষ করছে। সো আমরা যদি না শেষ করি সেটা আমাদের ওই ডিনকে জানায়, মানে অনেক ভেজাল আছে এখানে। সো এটা কি হবে ওটা এখনো ডিসাইডেড না। সো আমরা যদি এখন স্মিথ চার্ট শুরু করি, স্মিথ চার্ট ব্যাপারটা কি? স্মিথ চার্ট কিছুই না, জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হোয়াট? এই যে দেখো, আমরা যখন এস প্যারামিটার পড়তে গেছিলাম তখন আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যখনই মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে সার্কিট গুলো অ্যানালাইসিস করব, নর্মালি তোমরা যে এইচ প্যারামিটার অ্যানালাইসিস করে এসছো, সেই এইচ প্যারামিটার অ্যানালাইসিসের জন্য আমাদের যেটা সুবিধা ছিল যে আমরা ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট করে আগাতে পারতাম। বাট মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমরা এই ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট এই কাজটা করতে পারছি না। সো কেন করতে পারছি না? বিকজ মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে আমাদের ওপেন করা বা ক্লোজ করা মানেই হচ্ছে ওইখানে কি শুরু হয়ে যাবে, একটা অসিলেশন শুরু হয়ে যাবে। মনে আছে আমরা এই কথাগুলো কিন্তু বলে এসেছি। সো এই কারণে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে বেসিক্যালি যখনই একটা মানে প্রবলেম, একটা মাইক্রোওয়েভ সার্কিট, একটা মাইক্রোওয়েভ নেটওয়ার্কের কথা আমরা বলছি, এবং এটাকে যখনই আমরা ট্রান্সমিশন লাইন দিয়ে অ্যানালাইজ করছি, এই যে মানে লাম্পড এলিমেন্ট ডিস্ট্রিবিউটেড থাকবে থ্রু আউট দ্য নেটওয়ার্ক, এরকম যখন আমরা কন্ডিশনটাকে করছি, সেই সমস্ত কেসে ধরো আমার এটা লোড, এরকম কেসে আমরা যখন এই সার্কিটকে অ্যানালাইজ করতে যাই, এই সার্কিটের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি? আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ইম্পিডেন্সটা ভ্যারি করছে, রাইট? সো আমার এই ইম্পিডেন্স ডিটারমাইন করা, একটা সার্টেন সার্কিটের কত দূরের লেন্থে কত ইম্পিডেন্স আছে সেটা ডিটারমাইন করা আমার জন্য ইম্পর্টেন্ট। দ্যাট উড বি আইডেন্টিফাইড বাই স্মিথ চার্ট। দেন যদি আমরা বলি যে আমার এই সার্কিটের মধ্যে লোড আর সোর্স বা লোড আর ট্রান্সমিশন লাইনের যে ইম্পিডেন্স সেটা যদি ম্যাচ না করে থাকে, তখন আমাদের কি হবে? ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটা আবার রিফ্লেক্ট ব্যাক করবে। সো আমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আসবে। এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের আমরা যে সমস্ত ইকুয়েশন গুলো দেখে এসেছি, সেই ইকুয়েশন গুলো কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড, তাই না? সো ওইটাও কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো ইজিয়ার না টু ক্যালকুলেট। সো রিফ্লেকশন কোএফিসিয়েন্টটাও আমরা এই স্মিথ চার্ট থেকে দেখতে পাবো। একইভাবে আমরা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা আমরা স্মিথ চার্ট থেকে দেখতে পাবো। আরো একটা জিনিস যেটা আমাদের স্মিথ চার্ট দেখায় সেটা হচ্ছে যে যখন আমার একটা ওয়েভ প্রপাগেট করে ফরওয়ার্ড এবং আবার যখন রিভার্সেও প্রপাগেট করে, এই সময় দেখা যায় কি যে আমার কিছু ভোল্টেজ ম্যাক্সিমা জেনারেট করে, আবার কিছু ভোল্টেজ মিনিমা জেনারেট করে। সো এই ম্যাক্সিমা বা মিনিমা আইডেন্টিফাই করাটাও হচ্ছে আমার ম্যাক্সিমা মিনিমা আইডেন্টিফাই করাটাও হলো আমার স্মিথ চার্টের কাজ। সো লেটস সে আমাকে যদি স্মিথ চার্ট থেকে শুরু করতে হয়, তাহলে আমাকে প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে যে ধরো আমাকে বলে দেওয়া হলো যে একটা সার্কিটের একটা সার্টেন লোড আছে, লেটস সে সেটা লোড জেড, যে লোডটাকে আমি বলতে পারছি আর প্লাস জে এক্স। স্মিথ চার্ট আমরা লিয়াও আর পোজারের বই থেকে পড়ছি, দুইজনের বইয়েই প্রচুর এক্সাম্পল আছে। লিয়াওয়ের বইতে সবচেয়ে বেশি এক্সাম্পল আছে, বাট লিয়াওয়ের বইয়ের কোনো আনসার শিট নাই, এটা একটা অসুবিধা। এনিওয়ে, সো আমি যদি চিন্তা করি যে একটা সার্কিটের, যে কোনো একটা সার্কিটের সার্টেন একটা ইম্পিডেন্স আছে, স্মিথ চার্ট ক্যালকুলেট করার জন্য ফার্স্ট যেই কাজটা করতে হয়, সেই কাজটা হচ্ছে এই যেই ইম্পিডেন্সটা দেওয়া থাকে সেটাকে নর্মালাইজড করতে হয়। যে কোনো স্মিথ চার্টে অ্যাকচুয়াল ইম্পিডেন্স নিয়ে কোনো কথাই হয় না, সবসময় আমরা নর্মালাইজড ইম্পিডেন্স নিয়ে কথা বলি। এবং এই নর্মালাইজড কি করব? নর্মালাইজ মানে কি? যেটার কোনো ইউনিট নাই, তাই না? ওটাকে কোনো একটা সার্টেন ভ্যালু দিয়ে, অ্যাকচুয়ালি জেড এটা যদি ওহম হয়ে থাকে, এরকম ওহম ইউনিট ওলা আরেকটা কোনো ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়, তাই তো? এভাবেই তো আমরা নর্মালাইজ করি যে কোনো কিছুকে। আমরা ল্যাবে অনেক সময় নর্মালাইজ করি না আমাদের আউটপুটকে। সো এখানে নর্মালাইজ করা হয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স দিয়ে।
সো ফার্স্ট প্ল্যান হচ্ছে যে আমাকে যে ইম্পিডেন্সটাই দেওয়া হোক না কেন সেই ইম্পিডেন্সটাকে আমি প্রথমেই নরমালাইজ করব উইথ রেসপেক্ট টু ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এবং আমার এই যে আমি ইম্পিডেন্সটাকে আমি ক্যালকুলেট করলাম, এই নরমালাইজড ইম্পিডেন্সটাকে, সেই নরমালাইজড ইম্পিডেন্সটা আমি সামহাউ আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সাথে অ্যাসোসিয়েট করব। তো আমি যদি এখন নরমালাইজড ইম্পিডেন্স যেটা বলছি সেটাকে যদি আমি বসাতে চাই, জেড নট দিয়ে, জেড নট কি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কি একটা রিয়েল কোয়ান্টিটি না ইমাজিনারি কোয়ান্টিটি? কে বলবে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কি রিয়েল কোয়ান্টিটি না ইমাজিনারি কোয়ান্টিটি? ম্যাম রিয়েল কোয়ান্টিটি। রিয়েল কোয়ান্টিটি। সো রিয়েল কোয়ান্টিটিকে এখন যখন আমি ডিভাইড করছি, ধরলাম আমি রিয়েল নরমালাইজড রেজিস্ট্যান্স, রিয়েল নরমালাইজড রিঅ্যাক্টিভ পার্ট। সো এই রিঅ্যাক্টিভ পার্টটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ সেটাতে আমরা পরে আসছি। আচ্ছা, এইটা ছাড়া আরেকটা জিনিস আছে আমাদের, এই যে নরমালাইজড ইম্পিডেন্স, এটাকে আমি আরেকটা জিনিসের সাথে অ্যাসোসিয়েট করব, যেটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, যখনই ম্যাম শুনতে পাচ্ছি না। তুমি যাও এখান থেকে, সরি আমার কথা কি শোনা যাচ্ছে এখন? আমার ওই যে কারেন্ট চলে গেছিল তো, তাই ইন্টারনেটে চলে গেছিল। আচ্ছা, আমি মোবাইল ইন্টারনেট দিয়ে আসছি। এনিওয়ে, সো আমরা যেখানে তোমরা কতটুকু পর্যন্ত শুনতে পাইছো? ম্যাম রিফ্লেকশন কোএফিসিয়েন্ট নিয়ে বলা শুরু করবে। রাইট। সো রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা কি রিয়েল নাকি ইমাজিনারি? মানে ইমাজিনারি না, রিয়েল নাকি কমপ্লেক্স? বলতে পারি নাকি আমরা রিফ্লেকশন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কমপ্লেক্স না কি রকম? কমপ্লেক্স। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কমপ্লেক্স। আচ্ছা, সো এখন আমরা যদি আগে একটু এই r প্লাস জে এক্স নিয়ে চিন্তা করি, আমরা তার মানে কি আমরা এই নরমালাইজড ইম্পিডেন্স রিফ্লেকশন কোএফিসিয়েন্টকে অ্যাসোসিয়েট করব। ম্যাম স্ক্রিন দেখি না। ও সরি। আচ্ছা, সো আমরা কি করব, আমরা এই নরমালাইজড ইম্পিডেন্স আর রিফ্লেকশন কোএফিসিয়েন্টকে অ্যাসোসিয়েট করব। আগে আমরা নরমালাইজড ইম্পিডেন্সের কথা চিন্তা করি। যেহেতু নরমালাইজড ইম্পিডেন্সে আমরা দেখলাম যে এটা একটা কমপ্লেক্স পার্ট, সো যদি এটা কমপ্লেক্স পার্ট হয়ে থাকে, আমি যে কোথায় লিখি আর কোথায় যে এখানে থাকে, মানে আমার এটা কিছুতেই আমি এটা ঠিক করতে পারলাম না। আচ্ছা, সো আমি যদি এখন এই নরমালাইজড ইম্পিডেন্সটার কথা চিন্তা করি, যেটাকে আমরা বললাম z ডিভাইডেড বাই z নট করলাম, এবং ইউজুয়ালি যেটা দেখা যায় তোমরা বইতে দেখবে উপরে এরকম একটা বার দেওয়া থাকে। এটাকে যদি আমি এখন প্লট করার চিন্তা করি, এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস আর
এই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসটা আমার ইমাজিনারি অ্যাক্সিস, তাই না? সো আমি যদি প্লট করি, অলওয়েজ রেজিস্ট্যান্স তো আমার সবসময় পজিটিভ, তাই না? রেজিস্ট্যান্স তো আমার নেগেটিভ না। এক্সটা আমার পজিটিভ বা নেগেটিভ হতে পারে, ইন্ডাকটিভ হলে পজিটিভ, ক্যাপাসিটিভ হলে নেগেটিভ। সো আমি যদি এই গ্রাফটা দেখি, তাহলে এই গ্রাফটা কি সবসময় এই ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যেই থাকবে, তাই না? ঠিক আছে। সো আমি যদি কোনো একটা সার্টেন ট্রান্সমিশন লাইনের জন্য আমি একটা ইম্পিডেন্স ধরো তোমাকে বলে দিলাম 100 প্লাস J100 কথার কথা, এবং ধরো আমি তোমাকে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বলে দিলাম 50 ওহম, তাহলে তোমার কেসে নরমালাইজড ইম্পিডেন্সটা কি হবে? 100 প্লাস J100 ডিভাইডেড বাই 50, তাই তো? ঠিক আছে সবাই? সো আমরা কি করছি, আমাদেরকে যদি এখানে বসানো হয় তাহলে ধরো 2 প্লাস J2 আমি এখানে বসিয়ে দিলাম আমার ইম্পিডেন্সটা। গ্রাফের মধ্যে আমি যদি এইদিকে বসাই তাহলে আমি বলতে পারবো আমার লোডটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড। আমার এদিকে যদি বসাতে হতো গ্রাফের মধ্যে, তাহলে আমার লোডটা কিরকম লোড হয়ে যেত? ক্যাপাসিটিভ। রাইট। এবং যদি আমার লোডটা এই লাইনে যদি বিরাজ করতো, ধরো এইখানে কোনো একটা ভ্যালু আমি বললাম বা এইখানে কোনো একটা ভ্যালু বলতাম, তাহলে ওই লোডটা আমার কিরকম হতো? Pure inductive or capacitive? রিঅ্যাক্টিভ, না মানে হয় পুরাই ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ হয়ে যায়। আচ্ছা, সো না এখন ফর এভরি সার্টেন লোড, বা আমি যদি বলি যে ফর এভরি প্যাসিভ লোড আই গেট আ রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, রাইট? এবং এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টের এই ইকুয়েশনটা কি তোমাদের মনে আছে নাকি? z মাইনাস জেড নট ডিভাইডেড বাই জেড প্লাস জেড নট। এই জিনিসটা লিয়ামের বইয়ের মধ্যে ছিল, এই ইকুয়েশন থার্ড ইয়ারে করেছি নাকি আমরা কখনো জি ম্যাম। এরকম ইকুয়েশন? আচ্ছা, ভালো কথা। তার মানে আমি যদি একটা লসলেস লাইন চিন্তা করি, সেই লসলেস লাইনের জন্য আমার এই জেড নটটা রিয়েল, বাট ক্যাপিটাল এই জেডটা যেটা আমি বলছি সেটা হচ্ছে আমার কমপ্লেক্স। এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে ওই যে ইম্পিডেন্সটা দেখলাম, সেই ইম্পিডেন্সের সাথে এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টকে অ্যাসোসিয়েট করব। সো সেটা করার জন্য যেহেতু ইম্পিডেন্সকে আমি নরমালাইজ করে থাকি, আমি এটাকেও নরমালাইজ করি। সো জেড মাইনাস জেড নট মাইনাস 1 z divided by z naught plus 1। ঠিক আছে, আমরা কি করেছি? দুই দিকেই আমরা z naught কে নিয়ে এসেছি, রাইট? সো আমি তাহলে এখন এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টটাকে এখন বলতে পারি যে, বা সো এই জিনিসটাও কি একটা কমপ্লেক্স পার্ট। সো আমি এমনিতেও জানি যে এই গামাটা কি একটা কমপ্লেক্স ভ্যালু। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কার্টেসিয়ানে u প্লাস জেভি, বা আমরা যদি পোলার কোয়াড্রেন্টে লিখতে চাই, পোলার কোয়াড্রেন্টে লিখলে আমাকে লিখতে হবে সামথিং, মানে কোন একটা আমার রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি অ্যাঙ্গেল, বা সেটাকে যদি আমি এক্সপোনেনশিয়ালি লিখতে চাই ই টু দি পাওয়ার জে থিটা, এরকম একটা কোনো ভাবে আমরা লিখবো, তাই না, কমপ্লেক্স কোএফিশিয়েন্টকে। সো নাও আমার কি দেখতে পাচ্ছি আমি, যে আমার গামারও একটা রিয়েল আর ইমাজিনারি পার্ট আছে। এবং আমরা যদি এই জিনিসটাকে অন্যভাবে, তার মানে গামাকে যদি আমরা জেড বার মাইনাস 1 জেড বার প্লাস 1 বলি, তাহলে জেড বার কেও আমি ওই যে যোজন বিয়োজন ছোটবেলায় যেটা করতাম 1 প্লাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা লিখতে পারবো নাকি? আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই, তোমরা কি নোট নাও? আমি যে লিখি তোমরা কি আমার সাথে লিখো নাকি তোমরা জাস্ট দেখতে থাকো? লিখি না, নোট লিখি। সময় এত মানে এত ডিটেলে থাকে না, বা বইয়ে যেটা থাকেও সেটা হয়তো এই পাতায় একটা, ওই পাতায় আরেকটা, সেই পাতায় আরেকটা। সো জিনিসটাকে যখন মানে আন্ডার ওয়ান রুফ নিয়ে আসা হয়, তখন কিন্তু জিনিসটা অন্যরকম ভাবে মানে কি বলবো, অন্যরকম ভাবে দেখা হয়। সো ওই জিনিসটা তোমরা অবশ্যই লিখো, লেকচার না তুললে কিন্তু তোমাদের। আর তোমরা কি রেকর্ড করো? হ্যাঁ, আচ্ছা, খেয়াল করুন।
সো নাও আমরা যদি এখন দেখি যে আমার এই নর্মালাইজড ইম্পিডেন্সটা তাহলে কি 1 প্লাস গামা বা 1 মাইনাস গামা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এখন খেয়াল করে দেখো, এটা একটা 1 to 1 ট্রান্সমিশন না? 1 to 1 ট্রান্সমিশন মানে কি, একটা লোডের জন্য একটা সার্টেন রিফ্লেকশন কোএফিসিয়েন্টই আমি পাবো, রাইট? সো আমি বেসিক্যালি গামা এন্ড জেড এর জন্য একেবারে 1 to 1 ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো যখন আমার এই 1 to 1 কোরিলেশনটা চলছে, এই কোরিলেশনের অ্যাডভান্টেজ নিয়ে অ্যাকচুয়ালি আমরা ওই স্মিথ চার্টটা প্লট করব বা স্মিথ চার্টটা দেখব। এনিওয়ে, এখন আমরা আবার একটু রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কথায় চলে আসি। ধরো আমাকে যদি বলা হয় যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা একটা, যেহেতু আমরা জানি যে এটার একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। সো আমরা যদি রিয়েল পার্ট বা আমরা যদি অ্যাবসলিউট পার্টটা নিয়ে চিন্তা করি, যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা নিয়ে যদি আমরা চিন্তা করি, ম্যাক্সিমাম ভ্যালু কত রিফ্লেকশন কোএফিসিয়েন্টের? 1। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের 1, এর উপরে যাইতে পারবে না। সো রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা আমার 1 বা 1 এর চেয়ে ছোট। যখন আমার ইম্পিডেন্সটা পিওরলি রিঅ্যাক্টিভ বা শর্ট সার্কিট বা ওপেন সার্কিট এভাবে যদি আমরা চিন্তা করি, ধরো আমি যদি আমি যদি বলি যে আমার ইম্পিডেন্সটা শর্ট সার্কিট করা আছে। ইম্পিডেন্সটা শর্ট সার্কিট করা আছে মানে কি, এই যে আমরা একটু আগে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের এই ইকুয়েশনটা পেয়েছিলাম, কি বলবো এটাকে আমি, এটার ভ্যালু কত আসবে? ইম্পিডেন্স যখন আমার নাই, শর্ট সার্কিট করে রেখেছি আমি লোডের জায়গায়, তখন আমার এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কিরকম আসবে? -1 আসবে। যখন আমি বলছি ওপেন সার্কিট করছি, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কিরকম আসবে? 0। ওপেন সার্কিট মানে আমার ইম্পিডেন্সটা কত? ইনফাইনাইট 1 আসবে তো। সো আমি এটাকে কনসিডার করলাম 1 আসবে। তাহলে আমি যদি ম্যাগনিটিউড বরাবর, আমি যদি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড দেখতে চাই আমার দুই ধরনের লোডের কেসে, এক সময় -1 আসবে আর একটা সময় +1 আসবে, তাই তো? সো আমার সব ইম্পিডেন্স পয়েন্টস গুলা তার করসপন্ডিং আমি একটা করে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু পাচ্ছি। নাও আমরা যদি এখন এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টকে একটা গ্রাফে বসাই, লেটস সে ইউ জে ভি এভাবে বসাই, বা আমি যদি ওই তোমার যেটা বলছিলাম যে পোলার কোঅর্ডিনেটে সেভাবেও যদি চিন্তা করি, আর এটা যদি থিটা এভাবেও বসাই, তাহলে আমি প্রত্যেকবার একটা সার্টেন পয়েন্ট, একটা সার্টেন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পাবো না? এবং সেই রিফ্লেকশন কোএফিসিয়েন্টটাকে তার অ্যাসোসিয়েটেড কি একটা ইম্পিডেন্সও পেয়ে যাব। কথা কি বোঝাতে পারছি? যদি তাই হয়ে থাকে, now we try to form a complex gamma plane বা complex reflection coefficient plane, যেখানে লেটস সে আমি পোলার কোঅর্ডিনেটেই রেখেছি, এইটা আর এইটা থিটা। ওকে, এখন আমি যদি এই আর রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকি, এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে আর এর ভ্যালু সেম না? কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। যদি প্রত্যেকটা পয়েন্টে আর এর ভ্যালু সেম থেকে থাকে, তার মানে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা প্রত্যেকটা কেসে সেম। আমি কি একদিনে অনেক বেশি পড়ায় ফেলতেছি? আমরা কি আছি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, সো আমি ছেড়ে দিব, একটু পরেই ছেড়ে দিব, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। আগে একটুখানি আমরা আগায় নেই, যেহেতু আমাদের 30 মার্চ শেষ করতে হয়, তাহলে আমাদেরকে একটু বেশি বেশি পড়তে হবে আনফরচুনেটলি। এনিওয়ে,
সো আমরা যদি এখন চিন্তা করি যে আমি একটা কমপ্লেক্স গামা প্লেনের কথা বলছি, যেই কমপ্লেক্স গামা প্লেনে আমার এই আর্কটার জন্য আমি এই বৃত্তের প্রত্যেকটা পয়েন্টে, তাহলে আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড সেম। কোনটা ডিফারেন্ট? আমার এই থিটাটা ডিফারেন্ট। তার মানে কি আমার অ্যাকচুয়ালি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ ডিফারেন্ট হচ্ছে, তাই তো? কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সো এই কেসে এখন যদি আমি কমপ্লেক্স গামা প্লেনের মধ্যে এটা চিন্তা করি, যেহেতু আমরা জানি যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, সো আমি যদি একটা আর এর ভ্যালু 1 নিয়ে আমি যদি একটা সার্কেল এঁকে ফেলি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা আমার একটা ইউনিটি সার্কেল। এবং আমি যদি চিন্তা করি যে আমার এই ইউনিটি সার্কেলের সাথে আমাকে ইম্পিডেন্সকে অ্যাসোসিয়েট করতে হবে, আমি তো জানি যে যে কোনো সিস্টেমে আর এর ভ্যালু 1 এর চেয়ে কখনোই বেশি হবে না। সো তার মানেটা কি? আমার সমস্ত ইম্পিডেন্স ডেফিনেটলি এই ইউনিটি সার্কেলের মধ্যেই রিমেইন করবে, সাস্টেইন করবে, রাইট? জি ম্যাম। All impedance points that have a certain corresponding reflection coefficients will definitely lie within this unity circle, within this particular unity circle. Okay? এবং আমি যদি একটা যে কোনো একটা এই ইউনিটি সার্কেলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, এই পেরিফেরি ধরে হবে তা না, শুধু মাঝখানেও হতে পারে। আমি যদি যে কোনো একটা পয়েন্ট চিন্তা করে থাকি, সেই পয়েন্টটা বেসিক্যালি আমাকে কি দেয়? একটা আর এর ভ্যালু দেয়, একটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড দেয়, আর একটা অ্যাঙ্গেল দেয়, তাই না? একটা ফেজ দেয়, রাইট? এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের জন্য ওই যে একটু আগেই আমরা দেখে এসেছি যে জেড এর ভ্যালুও 1 প্লাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। সো আমার এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু দিয়ে ওই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমাকে একটা সার্টেন ইম্পিডেন্সও দেয়। That means now I have to map these two. আমাকে এই ইম্পিডেন্স আর কমপ্লেক্স গামা প্লেনে সামহাউ এটাকে আমাকে ম্যাপ করতে হবে। সো আমি যদি আবার আমার ওই আগের জিনিসটাতে চলে যাই, যেখানে আমার ছিল হচ্ছে z ইকুয়াল টু r প্লাস jx, মানে আমার এটা হচ্ছে নর্মালাইজড ইম্পিডেন্স, যেটাকে আমি বলেছিলাম 1 প্লাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামার সমান। আবার গামাটাকে যদি আমি কমপ্লেক্সে লিখতে চাই, আমরা যদি বলি 1 প্লাস u প্লাস jv আর 1 মাইনাস u প্লাস jv, তাহলে সেই কেসেও আমি এটাকে বলতে পারি যে r প্লাস jx ইজ ইকুয়াল টু 1 প্লাস ওকে। এবং এই ইকুয়েশনটা থেকে আমরা কি ওই যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করতে পারি না? মনে আছে আমরা এরকম ইন্টারমিডিয়েটে থাকতে প্রচুর এরকম অঙ্ক করেছি আমরা, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েট করে, রাইট? যদি সেটা করতে চাই, আরে খালি কেন দেন জানি না। এনিওয়ে, সো যদি আমরা সেই কাজটা করতে যাই যে এদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সমান, এই ইকুয়েশন থেকে আমরা কমপ্লেক্স গামা প্লেনের জন্য রিয়েল পার্টের জন্য আর ইমাজিনারি পার্টের জন্য ইকুয়েশন বের করে নিয়ে আসতে পারি। সো আমাদের অত বেশি প্রুফের দরকার নাই, আমরা একদম সিম্পল একটা কেসে যদি যাই, যে আমরা যখন রিয়েল পার্ট গুলোকে ইকুয়েট করব, রিয়েল পার্ট গুলোকে ইকুয়েট করা মানে কি? আর এর সাথে ইউ কে রিলেট করে আমার একটা ইকুয়েশন আসবে। দেখা যায় রিয়েল পার্টের ইকুয়েশনটা এরকম আসে, বলো দেখি এটা কিসের ইকুয়েশন? কি এটা? আমি যে আচ্ছা কোয়াড্রেটিক ইকুয়েশন বুঝলাম আমি, বাট মানে স্কোয়ার আছে তাই কোয়াড্রেটিক বলছো। তো কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয়ে থাকে, এটা কিরকম স্ট্রাকচারের ইকুয়েশন?
সার্কেল, হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলিক আই গেস। প্যারাবোলিক। আর একটু সহজ করে চিন্তা করো তো, সার্কেলের ইকুয়েশনটা কি ছিল মনে আছে? x মাইনাস a x fy ইলিপস হবে না লাস্ট দুইটাই। x square plus y square plus 2gx plus 2fy equals to 0. ও Right. ম্যাম হ্যাঁ So, আমি যদি ইকুয়েশনটাকে এভাবে সাজাই, এটা 2 প্লাস কত লেখা লাগবে আমার এখানে? কত লেখা লাগবে এখানে? আর স্কয়ার বাই আর প্লাস 1 আসছে, আমার এখানে আর মাইনাস 1 হতে হবে, তাহলে আমার এখানে কত লেখা লাগবে? মনে পড়ে নাকি কারো কিছু? এই ইকুয়েশনটাকে রিঅর্গানাইজ করতে পারি নাকি আমরা? ইন্টারনেট আছে আমার? জি ম্যাম শুনতেছি। সো এই ইকুয়েশনটাকে যদি আমরা রিঅর্গানাইজ করি কিভাবে লিখতে পারি বলে দিলাম। এটা একটা সার্কেলের ইকুয়েশন। এবার বার করো দেখি সেই সার্কেল ইকুয়েশনের সেন্টার আর রেডিয়াস। কি লিখবো? u square minus 2 r by r plus 1 u plus r square by r plus 1 whole square plus v square কে আমরা কি লিখবো? আমাকে তো আবার এই জিনিসটা নিয়ে আসতে হবে। সো আমি পরেরটা হবে -1 ডিভাইডেড বাই r প্লাস 1 হোল স্কয়ার। আর স্কয়ার আসছে, খেয়াল করে দেখো আমি যেটা লিখলাম এটাই দেখি আমরা। সো এই পার্টটা কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাই না? তাহলে u মাইনাস r বাই r প্লাস 1 হোল স্কয়ারের সূত্র। আর এই পার্টটা কি রকম দেখো তো দেখি, v স্কয়ার, ওই যে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার, রাইট? সো x মাইনাস a হোল স্কয়ার y মাইনাস b হোল স্কয়ার প্লাস h স্কয়ার। h স্কয়ার মানে কি এখান থেকে আসবে r প্লাস 1 হোল স্কয়ার। যদি আমি এখানে নেই তাহলে এখান থেকে কি আসবে? r প্লাস 1, তার মানে এখান থেকে আসলো r স্কয়ার মাইনাস 1 মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে কি এটা হচ্ছে x মাইনাস a হোল স্কয়ার, যেখানে a হচ্ছে এই যে r বাই r প্লাস 1। আই তোমরা টিউশনি করাও না? জি ম্যাম। কি ক্লাস 2 3 বাংলা ইংলিশ? ইন্টারমিডিয়েট করে। তো তাহলে এগুলো আমার মনে থাকার কথা নাকি এগুলা? v স্কয়ার মানে কি? পরে v মাইনাস 0 হোল স্কয়ার প্লাস রেডিয়াস তাহলে কত আসছে? এখানে আসলো r1 প্লাস r প্লাস 1 হোল স্কয়ার আর উপরে আসছে 1, তার মানে রেডিয়াসটা কত আসছে? 1 বাই r প্লাস 1। ম্যাম এখানে মাইনাস হবে লেফট সাইডে, -1 হবে। মাইনাস 1 হবে, এটা তো ইকুয়েশন লেফট সাইডে রয়েছে। আচ্ছা ঠিক আছে। এখানে -1 আসবে, দাঁড়াও বামে -1 থেকে ডানে গেলে হচ্ছে 1। হ্যাঁ এক সেকেন্ড আমার মার্কারের কি কালি শেষ হয়ে গেল? এখানে আমার -1 হবে, রাইট? সো যদি আমার এখানে -1 হয়, হ্যাঁ কোন কারণে ড্র মোড থেকে আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা সো এখানে যদি আমার -1 থাকলো, ওটা তো এই পাশে চলে আসবে, কোনো অসুবিধা নাই। তাহলে আমার সার্কেলের সেন্টার কি আসছে?
সার্কেলের সেন্টার by r. আসছে r বাই r প্লাস 1 ইনটু r0 x কোয়াড্রেন্ট y কোয়াড্রেন্টে, আর আমার রেডিয়াস আসছে 1 বাই r প্লাস 1, রাইট? সো আমি যদি এখন চিন্তা করি যে আমাকে একটা সার্টেন রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, একটা সার্টেন রেজিস্ট্যান্সের ভ্যালুর জন্য আমি একটা সার্টেন সার্কেল এঁকে ফেলতে পারবো না, এই কেন্দ্র আর এই ব্যাসার্ধ ধরে? জি ম্যাম। এবং আমি যদি একটা সার্কেল এঁকে ফেলি, ওই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টের কি বেসিক্যালি রেজিস্ট্যান্সটা সেম? ক্লিয়ার কথাটা? জি ম্যাম। সো এই কনসেপ্টটাই আমরা কমপ্লেক্স গামা প্লেনে ইউজ করতে পারি। আমি যদি ওই ইউনিটি সার্কেলের মধ্যে একটা সার্কেল আঁকি, সেই সার্কেলের কি আর 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 প্লাস আর সেম থাকবে না? একটা সার্টেন আর এর জন্যই ওইটা অ্যাপ্লিকেবল হবে। সো আমি এইভাবে ইম্পিডেন্সের সাথে গামাকে ম্যাপ করতে পারবো, ঠিক আছে? এটা নিয়ে আমাদের আরো কথাবার্তা আছে, আমরা সেটা ইনশাল্লাহ মঙ্গলবার দিন করব। আর আমি এখনই তোমাদেরকে এই স্মিথ চার্টটা ইমেইল করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এক সেকেন্ড, একটু অ্যাটেন্ডেন্সটা দেখে নেই। তোমাদের পাওয়ারের ক্লাস কেউ আছে এই ক্লাসের পাওয়ারের? না ম্যাম। না না না, মানে আমি জানতে চাচ্ছি যে পাওয়ারের এখন শেষ হয়েছে, পাওয়ারের ক্লাস কি নেওয়া শুরু হয়েছে? আচ্ছা, নাজমুল সাকিব, আদ্রিতা আনোয়ার, অভিজিৎ দে, প্রেজেন্ট ম্যাম। ইয়েস ম্যাম। ফয়জুল রাকিব, মালিশা ইসলাম, Present, please. মার্জিয়া সুলতানা, মামুন শেখ, Yes ma'am. আমিনুল হক চৌধুরী, Present, মোর্শেদ ma'am. আলম, Yes ma'am. শাফকাত হোসেন, জাহিদ হোসেন, প্রেজেন্ট ম্যাম। পূজা রায়, Yes, ma'am. প্রমিত বসাক, রাকিবুল হাসান, Yes, ma'am. শাহমাদ মুস্তাফি, Yes, ma'am. সাইফুজ্জামান, বিধান বারই, Present ma'am. দোহাউদ্দিন, Yes, ma'am. আনজির আলী, তমশ্রী দাস। Yes, ma'am. ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।